ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে কাল। অংশ নেবেন 50 দেশে 5 শতাধিক বিনিয়োগকারী। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের জন্য বিনা মেঘে বজ্রপাত, বলছেন পোশাক ব্যবসায়ীরা। সরকারের হস্তক্ষেপ কামনা। টানা 9 দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত। এখনো ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। এবং কক্সবাজারে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই বোনদের সংঘর্ষ, হামলা পাল্টা হামলায় 3 জন নিহত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে 7 থেকে 10 এপ্রিল 4 দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে বাংলাদেশের রপ্তানি করা পণ্যের ওপর 37% শুল্ক বসবে, যা দেশের রপ্তানি বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। শুধু বাংলাদেশ নয়, এরই মধ্যে ট্রাম্পের এই নীতি পুরো বিশ্ব বাণিজ্যে আঘাত এনেছে। সংশ্লিষ্টরা বলছেন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এর সমাধান খুঁজতে হবে। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়তি শুল্ক আরোপ করে নাড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বকে। বিভিন্ন দেশের ওপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত 11 থেকে 50% শুল্ক আরোপ করেছেন তিনি। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হচ্ছে মার্কিন পণ্য বাংলাদেশে ঢুকতে 74% শুল্ক দিতে হয়। সেই হিসাবে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। আগামী 9 এপ্রিল থেকে এই উচ্চ শুল্ক কার্যকর হবে। বাংলাদেশ is 74%, so you see what's going on. তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এটা বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যে 37% যে নতুন করে ডিউটি ইম্পোজ করা হলো, এটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই। নানা সংকটের মধ্যে আমরা আছি, এর মধ্যে আবার একটা নতুন করে সংকট তৈরি হলো। এই ব্যবসায়ী নেতা বলেন, মার্কিন তুলা দিয়ে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আদায় করতে হবে, তাহলেই বাংলাদেশ লাভবান হবে। তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হই, তো আমাদের অন্তত একটা আইটেমে ডিউটি ফ্রি দাও, হয়তোবা তারা এটা মানবে না। না মানলে তখন সেকেন্ড প্রস্তাবটা হতে পারে যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের একটা আইটেমে পোশাক শিল্পে তুমি যে নতুন 37 অ্যাড করেছো, এটাকে অ্যাটলিস্ট তুমি এটাকে পোশাক শিল্প থেকে প্রত্যাহার করে দাও। যদি তাও না হয়, তৃতীয় যে প্রস্তাবটা হতে পারে যে এটা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে যে তাদের দেশের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য যদি আমি সে দেশে রপ্তানি করি, সেটাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া, সেখানে একটা বাইলেটারাল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হতে পারে তাদের সাথে, এবং সেটার আওতায় আমার বিশ্বাস যে এইটা একটা অন্তত কিছু করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ সৈয়দ এনামুল আলম বলেন, শুল্ক কমাতে এনবিআরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটা প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের জন্য করেনি, এটা প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিশ্বের জন্য করেছে। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ট্যারিফ ওয়ার, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কার্যকর বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে রিফিক্সিং ট্যারিফগুলোকে আবার পুনর্বিন্যাস করতে হবে। এদিকে মার্কিন শুল্ক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদ উল ফিতরের টানা 9 দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কাজ শুরু করেন। অফিসে এসে কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করছেন।
ফলে অফিস ও ব্যাংক পাড়ায় এখনও ঈদের আমেজ বিরাজ করছে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষ করে কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মজীবী নগরবাসী। অফিস খোলার শুরুর দিনই ব্যস্ত সময় পার করছেন তারা। দীর্ঘ ছুটির পর অফিস খোলার দিনই কোনো ধরনের ঝামেলা ছাড়াই সেবা পেয়ে খুশি গ্রাহকরা। দীর্ঘ ছুটির পরে আজকে প্রথম ব্যাংকে এসেছি আমরা, এবং ব্যাংকে কিছু লেনদেনের জন্য আসছি। এই ব্যাংকের সার্ভিস তো বরাবরই ভালো, খুবই ভালো এই ব্যাংকের সার্ভিস, মানে তুলনা করা যায় না। তো আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজটা সেরে এখন চলে যেতে চাচ্ছি আর কি। এতদিন ছুটির পরে ব্যাংকিং করার জন্য, ব্যাংকের লেনদেনের জন্য একটু ব্যাংকে আসছি, এবং ব্যাংকের সবাই কোঅপারেটিভ, বিশেষ করে একদিন ব্যাংকের ম্যানেজার সাহেব আব্দুল্লাহ শরীফ সাহেব, তো ওনার আন্তরিকতা ভোলার মতো না। খুবই ভালো লাগলো। এই ব্যাংকটার সবাই আন্তরিক, সবাই কোঅপারেটিভ এবং খুব সুন্দরভাবে লেনদেন করে স্যাটিসফাইড। অফিস কর্মকর্তা জানালেন, ঈদের ছুটির শেষে প্রথম দিন অফিসে তেমন কোনো চাপ নেই, তবে গ্রাহকদের শতভাগ সেবা দিতে প্রস্তুত রয়েছেন তারা। যথেষ্ট ছুটি পেয়েছি এবং আত্মীয় স্বজন, ফ্যামিলি এবং সবার সাথে বেশ সুন্দরভাবে আমরা এবারে ঈদটি কাটাতে পেরেছি। আমাদের অফিসে সবাই এসেছেন, টাইমলি সবাই এসেছেন, কাস্টমাররাও এসেছেন, সাধারণত আরও আসেন। তো সম্ভবত 10 তারিখের পর থেকে গার্মেন্টসগুলো খুলবে এবং তখন আরও লেনদেন আরও বৃদ্ধি পাবে এবং গ্রাহকরাও আসতে শুরু করেছে। মনে হয় এই সপ্তাহে পুরোপুরি আবার ব্যস্ততায় ফিরে যেতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 31 মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন ছিল সাধারণ ছুটি। ঈদের আগের 2 দিন এবং ঈদের পরের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা সব মিলিয়ে টানা 9 দিন ছুটি ভোগ করেছেন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদের ছুটির শেষ দিনেও রাজধানীতে ফিরতে দেখা গেছে অনেককে, যে কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীদের চাপ বেশি ছিল। পরিবার পরিজনের সাথে ঈদ ছুটি কাটিয়ে আসা এসব নগরবাসীর কণ্ঠে ছিল প্রিয়জনকে ছেড়ে আসা বিষাদ। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে প্রিয়জনদের ছেড়ে কেউ বা প্রিয়জনদের সাথে নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। ট্রেনগুলোতে ছিল না তিল ধারণের ঠাঁই। অনেকদিন পর বাড়িতে লম্বা ছুটি কাটিয়ে প্রিয়জনদের ছেড়ে আসতে কষ্ট হলেও কর্মের তাগিদে ফিরতে হচ্ছে ব্যস্ত নগরীতে। ফিরতেছি, ভালোই লাগতেছে, কিন্তু বাড়ি থেকে আসার পথে পর্যন্ত মনটা খারাপ হয়ে যায়, যে নারীর টানে বাড়িতে যাওয়া, সে আসার সময় আবার মনটা খারাপ হয়ে যায়। শীতের ছুটিতে গেছি, তো আজকে আসাটা খুবই কষ্টকর হয়েছে। আমরা চাই যে আর একটু উন্নত করুক, আমাদের চলাটা একটু যেন সবারই নর্মাল ভালো হয়। ঈদের ছুটির পর সবাইকে ছেড়ে আসতে আসলে অনেক কষ্ট হচ্ছে। দীর্ঘ 9 দিনের ছুটি, এত বড় ছুটি আসলে পাওয়া যায় না। তো সবাইকে নিয়ে ঈদ করলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম, ভালো লাগলো। অনেক কষ্ট করে আসতে হয়েছে, ট্রেনে প্রচুর ভিড়। উত্তরাঞ্চলের রংপুর ও বুড়িমারি থেকে ট্রেন সময় মতো ছেড়ে আসতে না পারলেও সন্তোষ প্রকাশ করেন কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। সকল ট্রেনগুলো আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন। এখন গতকালকে এবং আজকে এই 2 দিন আমরা বুড়িমারি এবং রংপুর এই 2টা ট্রেনে লেট পাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো শিডিউল বিপর্যয় নাই। আসার চাপ তো আছেই, যাওয়ার প্রেশারও আছে, অনেক যাত্রী যাচ্ছে। এখন সম্মানিত যাত্রী সাধারণ ট্রেনে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন, এটাই আমরা সন্তুষ্ট। এখন যাত্রী সাধারণ যদি যায়, এতে তো আমরা খুশি। এদিকে এখনও ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। কমলাপুর স্টেশনে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে 7 থেকে 10 এপ্রিল 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের সোমবার সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আমাদের সহকর্মী মেহরাব সুমনের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি।
বাংলাদেশের এই বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ তৈরির লক্ষ্যে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। কাম এক্সপিরিয়েন্স এ নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে এবং সেই গল্পটাকে আরও ভালো একটা গল্প করার জন্য সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। সেই ইনিশিয়েটিভগুলো কি আমরা সেগুলো শেয়ার করতে চাই। আমাদের সামিট কালকে থেকে শুরু হচ্ছে। কালকে আমাদের বেশ দুইটা ট্র্যাকে আসলে জিনিসপত্র আগাবে। প্রথম ট্র্যাকটা হচ্ছে যে আমরা প্রায় 60 জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে আমাদের একটা স্পেশাল ফ্লাইট সেটা যাবে চট্টগ্রামে। সেখান থেকে আমরা কোরিয়ান ইপিজেড এবং মিরেশ্বরাইতে আমাদের যে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন আছে এই দুটো আমাদেরকে ভিজিট করিয়ে রাতের বেলা আবার ফেরত নিয়ে আসবো। আর প্রধান উপদেষ্টা যদিও ওনার রেসিডেন্সে ফেরত যাবেন, কিন্তু যারা একেবারেই খুব সিনিয়র অফিসিয়াল আসছেন, যারা একেবারে যেরকম আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনাদের কিছুক্ষণ আগে, তাদের সাথে উনি বাইল্যাটারালি বসবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ডিসিশন নিয়েছেন যে ওনারা এলএনজি আবার এক্সপোর্ট করবেন। তো সেই ব্যাপারে আমরা অলরেডি আমেরিকার সাথে কথা বলছি। সো আমাদের জন্য একটা নতুন সোর্স অফ এনার্জি তৈরি হয়েছে জিসিসি মার্কেট, যে গালফ মার্কেটগুলোর বাইরে আমেরিকা আরেকটা মার্কেট হিসেবে। তো আমরা যদি ওই মার্কেটটাকেও ভালোভাবে ট্যাপ করতে পারি, আমার ধারণা যে এনার্জি সাপ্লাইয়ের এই যে ক্রাইসিসটা আছে বা একটা শর্টেজ আছে, সেই শর্টেজটাকে আমরা রিকভার করতে পারবো। রিকভার করতে পারলে আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হবে। এবার ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে 50টি দেশের 550-এর বেশি বিনিয়োগকারী এবং 2500 দেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ায় আপন চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। মৃত 3 জনের মধ্যে মাওলানা আবদুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান ও তার বোন শাহিনা মারা যান। উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, তারা এই বিষয়ে কাজ করছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গত কয়েকদিন আগে ভারতে পার্লামেন্টে মুসলিম ওয়াকফ বিল 2025 নামে একটি আইন পাশ করা হয়। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, তারা এই আশাবাদ ব্যক্ত করছে। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। তাদের মতে ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছেন। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। প্রতারণার আরও একটি মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামিমা নাসরিনকে 3 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের 5,000 টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই রায় দেন। রায় ঘোষণার পর রাসেল ও তার স্ত্রী শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আইনজীবী সাকিবুল ইসলাম বলেন, 2024 সালের জানুয়ারি মাসে প্রতারণার অভিযোগে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন তার মক্কেল মুজাহিদ হাসান।
ভুক্তভোগী অভিযোগ করেন ই ভ্যালির চমকদার বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে 2021 সালের 20 ফেব্রুয়ারি দুটি মোটরসাইকেল কেনার জন্য ই ভ্যালিকে টাকা পরিশোধ করেন, কিন্তু ই ভ্যালি থেকে তাকে মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হয়নি। এর আগে 2021 সালের 16 সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়। পরে দুইজন জামিনে মুক্ত হন। ঝালকাঠির নলছিটিতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মগর ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়পুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন আসাদ মাঝি ও তার মা রুবি বেগম। তারা ওই এলাকার মুদি দোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ। শনিবার জার্মানির বার্লিন ও ফ্র্যাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডন জড়ো হয় বিক্ষোভকারীরা। একই সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে হ্যান্ডস অফ নামে বিক্ষোভ হয়। বিদেশে বসবাসরত মার্কিন নাগরিক ডেমোক্র্যাট দলের সদস্যরা এই বিক্ষোভের ডাক দেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যালেস দে লা রিপাবলিকেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ও পর্তুগালের রাজধানী লিসবন সহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও ইলন মাস্ক বিরোধী বিক্ষোভ হয়েছে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে কাল। অংশ নেবেন 50 দেশের 5 শতাধিক বিনিয়োগকারী। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের জন্য বিনা মেঘে বজ্রপাত, বলছেন পোশাক ব্যবসায়ীরা। সরকারের হস্তক্ষেপ কামনা। টানা 9 দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। এখনো ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। এবং কক্সবাজারে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই বোনদের সংঘর্ষ, হামলা পাল্টা হামলায় 3 জন নিহত। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।